ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণের সম্মেলনে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সরকারের মন্ত্রী এবং উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি সারা দেশের সকল চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমেই আমি আমার বক্তব্যটি শুরু করতে চাই। কারণ আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় আজকের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই সম্মেলন অবশ্যই এই জাতির জন্য বা এই দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাসঙ্গিক বিষয় এতক্ষণ বিভিন্ন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ এরকম একটি দেশ ধীরে ধীরে গড়ে তুলতে চায়। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্য নীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার আলোকেও এ কথাটি আপনারা বলবেন। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটার ভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরো সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরো কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। যদিও এটি আমরা সকলেই বুঝি, এই কাজটি 1 মাস কিংবা 1 বছরেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, বিভিন্ন পরিসংখ্যান এবং স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেন যে দেশের মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগের কারণে হয়ে থাকে। সংক্রামক রোগ প্রতিরোধে উপযুক্ত সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে ইতিমধ্যে প্রণীত যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগ
যেমন শ্বাসকষ্ট, স্ট্রোক, হৃদরোগ ইত্যাদি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও নিত্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এবং এইসব কারণেই উপজেলা পর্যায়ে গুরুত্ব সহকারে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতন অসংক্রামক রোগের স্ক্রিনিংও নিয়মিত করা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, জীবনযাপনের ধরন পরিবর্তন করার ব্যাপারেও জনগণের মধ্যে অবশ্যই সচেতনতা তৈরি করাটা অত্যন্ত জরুরি, যা আপনাদের মাধ্যমে করাটা অনেক সহজ। আমার কাছে আরেকটি বিষয় মনে হয়, সেটি হচ্ছে ভেজাল এবং পুষ্টি সচেতনতা খাদ্য নিশ্চিত করা শহর হচ্ছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বেশি সহজ। কারণ প্রতিরোধ ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক ভিত্তি। আমাদের সরকার, বর্তমান সরকার বিশ্বাস করে ইউএইচএফ এর পিএর অর্থাৎ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চাবিকাঠি। মানসম্মত চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা সাধারণ মানুষের দৌড়গড়ে পৌঁছে দেওয়ার কর্মযজ্ঞে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্যগণ প্রথম সারির যোদ্ধা। হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার কাজটিও সুচারুভাবে সম্পন্ন করতে হয়। কারণ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় এবং সমন্বয় না হলে স্বাস্থ্য সেবায় নিশ্চয়ই আমরা কাঙ্ক্ষিত সুফল পাব না। স্বাস্থ্য খাতে ওষুধ শিল্প, চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্য সেবা, মডার্ন হেলথ টেকনোলজি এবং মেডিকেল বায়োটেকনোলজির মতন অনেকগুলো দিক রয়েছে। সেজন্যই দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। উপস্থিতিবৃন্দ, আমি কিন্তু একটি কথা বলেছি ক্রমান্বয়, একবারে এটি সম্ভব না আমাদের পক্ষে, আমরা ক্রমান্বয় করব। প্রসঙ্গক্রমে আমেরিকার একজন বিখ্যাত পুষ্টিবিদ জ্যাক লায়ন, তার একটি কথা এখানে আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, আজকের স্বাস্থ্য সেবা ভবিষ্যতের বিনিয়োগ। এ কারণেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। হেলথ কেয়ারগণ মানুষের দোরগোড়ায় গিয়ে জনগণকে প্রাথমিক হেলথ কেয়ার দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শগুলো তাদেরকে দেবেন। উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বৃন্দ, ভবিষ্যতের স্বার্থে যে কোনো মূল্যে আমাদেরকে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পরিপূর্ণ মাতৃকালীন সেবা, নিরাপদ সন্তান প্রসব, নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবার নিরাপদ স্থানে পরিণত করা প্রয়োজন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং এই জন্য আমরা যেই রোধটি করতে পেরেছি, হঠাৎই
সমস্যাটি থেকে শিশুদেরকে রক্ষা করতে পেরেছি। এই জন্য আমি সারা দেশের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ আপনাদের সকলকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সুচিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। সুধীবৃন্দ, বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি বর্তমান সরকার ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তা ভাবনাও করছে, যাতে করে নাগরিক চিকিৎসা ব্যয়ের কারণে যে কোনো নাগরিক চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও উন্নত করা, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা এবং প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসন, নিরাপত্তা, মর্যাদা এবং জীবনমান উন্নয়ন নিশ্চিত করার বিষয়টি সম্পর্কেও সরকার অবশ্যই ওয়াকিবহাল। এ ব্যাপারে সরকার সাধ্যমতন যথাযথ পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। এই সম্মেলনের মাধ্যমে আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজ নিজ এলাকায় একটি কার্যকর, জবাবদিহিমূলক এবং মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে নেতৃত্ব দেবেন। একটি সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের রূপ দেওয়ার মূল কারিগর কিন্তু আপনারা। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। আপনারা একটি জবাবদিহিমূলক, টেকসই এবং জনকেন্দ্রিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রত্যেককে নিজ নিজ এলাকার কর্মস্থলকে একটি স্বাস্থ্য মডেল সেবা কেন্দ্রে পরিণত করবেন, এটিও আমাদের প্রত্যাশা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের সামনে যে কথাগুলি আমি এতক্ষণ তুলে ধরলাম, এই কথাগুলো আমাদের ম্যানিফেস্টো, আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তা ভাবনা সকল কিছুকে সন্নিবেশিত করে লিখিতভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার লিখিত বক্তব্যের যে শেষ কথাটি বলেছি সেটি ছিল আমার লিখিত বক্তব্যের শেষ লাইনটি। তারপরে কয়েকটি লাইন আছে, সেইটু বলার আগে আমি আমার নিজস্ব দু একটি কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আমরা প্রায়, বিশেষ করে বাংলাদেশের থেকে যারা চিকিৎসা সেবায় উচ্চতর ডিগ্রি নিতে চান, বা আমরা নিজেরাও অনেকেই যখন যে কোনো কারণেই বিদেশে যাই, আমাদের দেশের অধিকাংশ মানুষই কম বেশি ইউকেতে যান। আমার বক্তব্যে আমি এনএইচএস কথাটি উল্লেখ করেছি। এই এনএইচএস শব্দটির সাথে আপনারা প্রায় প্রত্যেক চিকিৎসক কম বেশি জড়িত। কেউ কেউ হয়তো যাবার সুযোগ হয়েছে যাদের, তারা দেখেছেন ব্রিটেনে তারা এনএইচএস নামক তাদের একটি ব্যবস্থাপনা আছে তাদের হেলথ সার্ভিসে। আর যাদের পক্ষে যাওয়া সম্ভব হয় নিশ্চয়ই আপনারা বইপত্র থেকে অথবা সহকর্মীদের কাছে বিষয়টি সম্পর্কে শুনেছেন। আমি যেভাবে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক দুর্ভাগ্যবশতই হোক, আমাকে অনেকগুলো বছর ইউকেতে থাকতে হয়েছে। এই এনএইচএসটিকে আমি
কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি এনএইচএস এর প্রশংসায় যাচ্ছি না, আমি কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এনএইচএসটি গঠিত হয়েছিল 1948-এ, খুব সম্ভব 5th of জুলাই কাজটি শুরু করেছিল তারা। আজকে প্রায় 75 বছর হয়ে গিয়েছে। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়েছে, যারা আপনারা ব্রিটেনে গিয়েছেন দেখেছেন, নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় প্রায় দেখেছেন যে 75 বছর হয়ে গেছে এনএইচএস এর মাধ্যমে তারা তাদের দেশের মানুষকে সুবিধা দিচ্ছে। এনএইচএস এর তারপরেও সমস্যা রয়ে গিয়েছে এনএইচএস এর। অবশ্যই ব্রিটেন আমাদের থেকে অনেক ধনী একটি রাষ্ট্র। সেই ধনী রাষ্ট্র তাদের এই মুহূর্তে জনসংখ্যা খুব সম্ভব যতটুকু আমার ধারণা আছে 7 কোটির মতন। সেই এনএইচএস এর মতন একটি প্রতিষ্ঠান যার বয়স হচ্ছে 75 বছর, ব্রিটেনের মতন একটি রাষ্ট্র যার অর্থনৈতিক অবস্থান আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, ব্রিটেনের মতন একটি দেশ যার জনসংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগ, সেখানেও সরকার এনএইচএস কে চালাতে, এনএইচএস এর মাধ্যমে জনগণকে স্বাস্থ্য সুবিধা দিতে হিমশিম খাচ্ছে। প্রায় বিভিন্ন রকম এনএইচএস কে বাজেট দিতে হবে, এনএইচএস এর বাজেট বাড়াতে হবে, বিভিন্ন রকম সহযোগিতা করতে হবে, এই বিষয়গুলি প্রায় তাদের পত্র পত্রিকা বিভিন্ন আলোচনায় উঠে আসে। আপনারা আজকের এখানে প্রেজেন্টেশনে অনেকগুলো আপনাদের সমস্যার কথা বলেছেন। অবশ্যই সমস্যা থাকবে, কাজ করতে গেলে আপনাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবে, এবং সেটি সরকারের কাছে তুলে ধরাটাও অবশ্যই সঠিক কাজ আপনারা করেছেন। তবে সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত সহ আরও যারা এখানে উপস্থিত আছেন, দেখুন আমরা কিন্তু এদেশেই হয়েছি। এখানে আমরা এই হলরুমের মধ্যে যতগুলো মানুষ আজকে আমরা এখানে উপস্থিত আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই বাংলাদেশে জন্মেছি, প্রত্যেকটা মানুষ আমরা এই বাংলাদেশেই বড় হয়েছি। কাজে এই দেশের রাষ্ট্রের কি অবস্থা, এই দেশের মানুষের কি অবস্থা, আমাদের সমাজের কি অবস্থা, এগুলো আমাদের বোধহয় কাউকে বলে দেবার বা বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। প্রত্যেকটি জিনিসের সাথে আমরা পরিচিত। সেজন্যই আজকে আমি বলছি না একবারও, আমার অবস্থান থেকে আমি আপনাদেরকে বলছি না যে আপনারা যে সকল সমস্যাগুলো, আপনাদের কাজ করতে গিয়ে যে সকল সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেগুলো গভর্নমেন্ট অ্যাড্রেস করবে না বা করতে পারবে না, এরকম কোনো কথা বলছি না। তবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের সাহায্য চাইছি। আমি কেমন করে? দেখুন, যেই কথাটি আমি বললাম যে আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বলুন, সামাজিক অবস্থা বলুন, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা জানি, ধারণা আছে। আমি আগেই বলেছি যে এনএইচএস এর মতন একটি প্রতিষ্ঠান যেই দেশে আছে সেই দেশকেও হিমশিম খেতে হচ্ছে সেটিকে সাপোর্ট দেওয়ার জন্য। তাদের থেকে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। আর এর মধ্যে কি হয়েছে না হচ্ছে আপনাদেরও কম বেশি ধারণা আছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, সেই বিস্তারিত বিবরণেও যাচ্ছি না। আমরা যদি প্রত্যেকে, যেমন যেই প্রেজেন্টেশনটি প্রথম দিকে আমরা দেখেছি একটা বইয়ের বিভিন্ন পাতা, ওই বইটা মনে হয় আপনাদের কাছে আছে, এখানেও আছে, এটা 6 নম্বর পেজে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাহেব, আমি ওনাকে তখন বলছিলাম যে আবর্জনার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং সাইডে অনেকগুলো আবর্জনা পড়ে আছে। এটা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাহেব উনি বলেছেন যে এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য খুব বেশি রিসোর্সের প্রয়োজন নাই, এটিকে পরিষ্কার করার জন্য একটি ইচ্ছা শক্তির প্রয়োজন, এটিকে পরিষ্কার রাখার জন্য একটি মন মানসিকতার প্রয়োজন। যেটুক পরিমাণ রিসোর্স সেটিকে ম্যানেজ করার জন্য আছে, মনে হয় আপনারা যদি স্ব প্রতিষ্ঠানের চেষ্টা করেন নিশ্চয়ই সিচুয়েশন কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব। আমি যদি আমার পেশেন্টদেরকে শেখাই শুধু এই অসুখে এই ওষুধ খেতে হবে, এই কাজটি করো না তাহলে এই অসুখটি হবে না, এটা বলার পাশাপাশিও আমি যদি তাদেরকে হাইজিন সম্পর্কে একটি কথা বলি, আমি যদি তাদেরকে শিখাই যে ময়লাটি কম করো তাহলেই ময়লা কম হবে, ময়লাটি কম করো তাহলেই ময়লা কম হবে, নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি চানাচুর খেলাম, কলাটা খেলাম, এখানেই ফেলে দিলাম। এই অভ্যাসটিকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করাতে পারি তাহলে ময়লাই তো কম হচ্ছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আপনাদেরকে আমি আমার ঘটনা বলি, আমি এটি বোঝানোর জন্য বলছি, অন্য কোনোভাবে দয়া করে নেবেন না ঘটনাটি। সেটি হচ্ছে 1997 সালে একটি রোড মার্চ হয়েছিল
রাজনৈতিক একটি রোড মার্চ হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঢাকা থেকে পঞ্চগড়। বগুড়াতে নাইট স্টে ছিল, যেহেতু বগুড়াতে একদিন নাইট স্টে ছিল পুরো কনভয়ের হাজার হাজার লোকের, তো স্বাভাবিকভাবে আমি কয়েকদিন আগে বগুড়াতে চলে গিয়েছিলাম, যেহেতু নিজের জেলা, সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা সহ সমর্থকবৃন্দ সাধারণ মানুষ আসবে ওই কনভেতে, কয়েক হাজার মানুষ, একটা তো ম্যানেজমেন্ট থাকতে হবে, থাকা খাওয়া সব কিছু। তো আমরা যেখানে বড় একটি স্কুল মাঠে প্যান্ডেল করেছিলাম, তো সেখানে আমরা সবাই এসে পৌঁছতে সন্ধ্যাবে, গরমের দিন, মাসটা মনে নেই, তবে সামার ছিল, গরম ছিল। তো আমরা সকল মানুষ যাতে এসে অন্তত একটু হাত মুখ ধুতে পারে, অজু করতে পারে, গোসল করতে পারে, এরকম একটা ব্যবস্থা রেখেছিলাম। তো স্বাভাবিকভাবে স্কুল মাঠ নিয়েছিলাম, মাঠের মধ্যে যদি পানি পড়ে ন্যাচারালি কাদা হয়ে যাবে, তো আমরা নিচে বালি দিয়ে উপরে ইট জাস্ট বিছিয়ে দিয়েছিলাম। তো ওই কাজটা যাদেরকে দিয়েছিলাম তাদেরকে কাজের ডাইরেকশন সবকিছু দিয়ে আমি অন্য কাজ দেখতে চলে গিয়েছিলাম। এটি সকালের ঘটনা। রাত্রে যখন আমি প্রায় 9টার দিকে আসলাম, এটি আগের দিনের ঘটনা, যেদিন রোড মার্চ আসবে আগের দিনের ঘটনা, 9টার দিকে আসলাম, দেখলাম যে ইটগুলো নিয়ে আসা হয়েছে। যাদেরকে ইটের কথা বলেছে, আমাদেরই এক নেতা ছিল, তার ইটের ভাটা ছিল, সে বলেছে যে আমি ইট দেবো। ঠিক আছে, ভেরি ওয়েল, তাহলে আমাদের ইট আর কিনতে হয়নি। তো আমি এসে দেখলাম যে ইটগুলা এসে ইট ভাটা থেকে এসে এক জায়গায় স্ট্যাক করে রেখে গিয়েছে। তো আমি বললাম যে কি ব্যাপার, এগুলো বিছানো হয়নি কেন? তো তখন আমাকে সবাই বললো যে লেবার যারা আসার কথা ছিল এখনো আসেনি, হয়তো আসবে তারপরে বিছাবে। তো শুনে আমার মেজাজটা একটু খারাপই হলো। আমি কাউকে কিছু বললাম না, আমি চারিদিকে আমাদের নেতা কর্মীরা আছে, আমি হাঁটা ধরলাম স্টেকের যেখানে ইটগুলা সব রাখা ছিল, আমি গিয়ে 2 হাতে 2টা ইট ধরে, এখানে শাওলম আছে, খুব সম্ভব ওর বোধহয় ঘটনাটি মনে আছে, আমি 2 হাতে 2টা ইট নিয়ে যেখান থেকে বিছানোর কথা ছিল ওখানে আমি বিছানো ধরলাম। স্বাভাবিক আমি যখন ইট নিয়ে আসা যাওয়া শুরু করেছি, সব নেতাকর্মী 2টা করে ইট ধরলো। বিশ্বাস করবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনারা যে যেখানে কাজ করছেন, আপনারা সেখানকার নেতৃত্ব, আমি আমার বক্তব্যে বলেছি, কাজে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি জানি আপনাদের সমস্যা আছে, আমি একটু আগে বলেছি এনএইচএস তারাও সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, কাজে আমাদের যাওয়ারই কথা। তাদের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী, কিন্তু আপনারা যদি, এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি যদি চান, 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। আপনারা পারবেন বলেই কিন্তু আপনাদের কাছে এই প্রত্যাশাটা করছি। সরকার একা কিছু পারবে না। সরকারকে যদি আপনারা সহযোগিতা আপনারা করেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেখুন, আজকে ছুটির দিন, আমারও ইচ্ছা করে যে স্বাভাবিক আমার পরিবারের সাথে একটু সময় দিই। গতকাল শুক্রবার ছিল, গতকালকেও রাত্রি 12:30 আমি বাসায় ফিরেছি বিভিন্ন কর্মসূচি সেরে। আজকেও আপনাদের এখানে এসেছে, আজকেও আমার বাসায় ফিরতে ওরকমই হবে যেগুলো প্রোগ্রাম আছে। ফলে আজকেও ছুটির দিনেও আমি আমার পরিবারের সাথে থাকতে পারিনি। একই অবস্থা আপনাদের। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেশটি তো আমাদের সবার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো। আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলে, এই ঘটনাটি 2 দিন আগের ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ সময় চলে যাচ্ছে, আপনাদের কাজ আছে, যেতে হবে। ঘটনাটি হচ্ছে, আপনাদের একটি নামের সাথে মনে হয় আপনারা সবাই না হলেও বেশ কিছু মানুষ পরিচিত আছেন। ফাতেমা নামে একটি নাম। এই মেয়েটি আমার আম্মার সাথে জেলেও ছিলেন, যেহেতু আম্মা অসুস্থ ছিলেন। ও অনেক বছর ধরে আছে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে সে। তো এখন 2 দিন আগে তার এক আত্মীয়, ওর বাড়ি বরিশালের দিকে, তো 2 দিন আগে তার এক আত্মীয়, আমরা এখানে প্রসূতি মায়ের কথা বলেছি, তার এক আত্মীয় তার এরকম কমপ্লিকেশন দেখা দেবার পরে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার সাথে বরিশাল হাসপাতালে নেওয়া হলো। বরিশাল হাসপাতালে নেওয়ার সাথে সাথে তারা বললো বিভিন্ন রকম কমপ্লিকেশন, ওখানে ইনকিউবেটর বলতে আপনি পাঠিয়েছেন না একমিশন, তো নেই, তাকে সাথে সাথে ঢাকায় রেফার করা হচ্ছে। কিন্তু আমি যতটুকু শুনছি, আমি তো ডাক্তার না, বাট আমি যতটুকু বাসায় যাওয়ার পরে আমার স্ত্রীর কাছে শুনলাম
যে সামান্য বেসিক জিনিসটাও ওখানে দেওয়া সম্ভব হয়নি বা দিচ্ছে না, ঢাকায় সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ফাতেমা স্বাভাবিকভাবে আমার ওয়াইফকে বলেছে, উনিও দু একজনের সাথে কথা বলেছেন, সেই জন্য ফাতেমা সেই আত্মীয় খুব স্বাভাবিকভাবে বেটার চিকিৎসা পেয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নটি যেটা, সেটা হচ্ছে সবাই তো ফাতেমা না, বা সবাই ফাতেমার আত্মীয় না। ফাতেমার আত্মীয় হয়তো, সে যেহেতু ফাতেমা ছিল সেই জন্য আমার স্ত্রী ঘটনাটি জানতে পেরেছে, স্বাভাবিকভাবে উনি টেক কেয়ার করেছেন, তার আত্মীয়টা বাচ্চাটা হয়েছে বাট অসুস্থ, তারপরেও মোটামুটিভাবে ম্যানেজ করা গিয়েছে, ঢাকায় আর আনতে হয়নি খুব সম্ভবত, যতটুকু আমি জানি। আর সামহাও মিনিস্টার সাহেবও জানার পরে উনিও কিছুটা ইন্টারফেয়ার করেছেন, ফলে এখান থেকে সাথে সাথে একটা মেশিন বোধহয় ছিল না, মেশিনটা বোধহয় পাঠানো হয়েছে, ফলে ওর আত্মীয়র বদলতে অনেকগুলা শিশু এখন সেই সুবিধাটা পাবে, অনেকগুলা শিশু সেই কষ্ট থেকে বা সেই সমস্যা থেকে, সেই বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু যেই কথাটা আমি বলতে চাইছি, ওখানে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি আরো একটু যত্নশীল হতেন, তারা যদি আরো একটু কেয়ারফুল হতেন, তাহলে হয়তো অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত, সব না হলে অনেকগুলো সমস্যাকে এড়ানো যেত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদেরকে সাহায্য করুন, সরকারকে সাহায্য করুন, যেন আমরা কাউকে ফাতেমার আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না, যে কোনো মানুষ যাতে মিনিমাম হলেও চিকিৎসা সুবিধাটি দিতে পারেন। আর আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আছে আপনারা এখানে উল্লেখ করেছেন, সেই সমস্যাগুলো একবারে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে প্রথম যেই সমস্যাটির আপনারা কথা বলেছেন, নিরাপত্তা আপনাদের একটি বিষয়, সে যেটাতে প্রথমেই আপনারা হাততালি দিয়েছেন, আমি জিজ্ঞেস করলাম যে ওটাতে আপনারা হাততালি দেন, খুব সময় 3 নম্বর পয়েন্ট ছিল বোধহয় ওটা। এই 3 নম্বর পয়েন্টটি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, ওনার সাথে আমি আজ না হয় কালকেই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, প্রতিমন্ত্রীকে নিয়ে এবং সেক্রেটারি সাহেবকে নিয়ে ইমিডিয়েটলি আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে বিষয়টি আলাপ করব। কারণ স্বাভাবিকই আমি যদি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি, অন্য কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে, একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, সেটি গাড়ি বলছেন না বাড়ি বলছেন? হ্যাঁ, গাড়ি। আমি আসছিলাম, সেটাতেই আমি আসছিলাম, জি, টেইলার ড্রাইভার, সেটাতেও আমি আসছিলাম। দেখুন, ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে, হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো মধ্যপ্রাচ্য যে সমস্যাটা, এটাকে হয়তো ম্যানেজ করে ফেলা যেত শুরু হবার আগে, তাহলে দেশের মধ্যে অনেক সমস্যা হতো না। তেলের যেই কিছু কিছু ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অসুবিধা হচ্ছে, যেটি আপনারা বলেছেন, অবশ্যই ইট ইজ নিডেড। একটু সময় দিন আমাদেরকে, আমরা যেহেতু পিছন তো যেতে পারবো না, সামনে পিছনে যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার জন্য আরো সমস্যা তৈরি হয়েছে, আমাদেরকে অতিরিক্ত অনেক বেশি দাম দিয়ে দেশের মানুষ যাতে স্বাভাবিকভাবে সবকিছু রাখতে পারে, আমাদের যেরকম ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়েছে জ্বালানিতে, একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $2 বিলিয়নেরও বেশি ডলার দিয়ে আমাদেরকে ইমিডিয়েট তেল ক্রয় করতে হয়েছে। তার ফলে সরকারের বা জনগণের অনেকগুলো অর্থ খরচ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, ড্রাইভারই হোক অথবা গাড়ির তেলের ব্যবস্থাটি হোক, আমরা করার চেষ্টা করব। একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু সময় লাগবে, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাকিগুলো ধীরে ধীরে আমরা করব। তবে নিরাপত্তার বিষয়টি আমরা ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখব। সকল চিকিৎসকবৃন্দ, বক্তব্য শেষ করার আগে দিয়ে আবারও আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়ে যাচ্ছি। সরকারকে দয়া করে, সরকারকে বাদ দেন, আপনি মানুষকে সহায়তা করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষকে হেল্প করুন। কারণ সে আপনারই কেউ না কেউ, সে আপনারই একজন, সে আপনার এই সমাজের একজন সদস্য, সে আপনার এই
দেশের একজন নাগরিক। আসুন আমরা যেহেতু এখানে আমরা যারা উপস্থিত আছি, এই ঘরে যে কজন মানুষ আমরা উপস্থিত আছে, আমরা কোনো না কোনো ভাবে কিন্তু প্রিভিলেজড, কেউ কম কেউ বেশি, কিন্তু প্রত্যেকে প্রিভিলেজ, কেউ না বলতে পারবেন না, কিন্তু কোনো না কোনো ভাবে প্রত্যেকে কিন্তু প্রিভিলেজড। বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ নাগরিক কিন্তু নট প্রিভিলেজড। আসুন যারা নট প্রিভিলেজড, আমরা অল্প সংখ্যক মানুষ যারা প্রিভিলেজড আছি, চেষ্টা করি কিভাবে নট প্রিভিলেজদেরকে কিছুটা সহযোগিতা করতে, কিছুটা সাহায্য করতে, কিছুটা তাদের কষ্ট লাঘব করতে। আমি বিশ্বাস করি যে কথাগুলো, যে অনুরোধগুলো আপনাদের সামনে আমি করেছি, আমরা সকলে মিলে চেষ্টা করলে